প্রশ্ন করলাম শাহজাহান শেখকে কবে গ্রেপ্তার করা হবে, উনি বললেন আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমাকে কে শিখাবে? শাহজাহান শেখকে গ্রেপ্তার কবে করা হবে? আমরা কি ছোট বাচ্চা আমাকে কেউ শিখিয়ে পাঠিয়ে দেবে? আমি ছোট বাচ্চা আছি যে আমাকে যা বলবে বললেন যে আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমাকে কে শিখিয়ে? আমি বললাম আমাকে কে শিখিয়ে পাঠিয়েছে? আমাকে তো কেউ শিখিয়ে পাঠায়নি। উনি বলছেন যে আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে। আলোচনা হবে কি করে? শাহজাহান শেখের কথা বলেছি। মন্ত্রী যদি বলে, একজন মন্ত্রী যদি বলে যে আপনাদেরকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাহলে মন্ত্রীরা কি আমাদের নিরাপত্তা দেবে? ওই জন্য তো কোনো নিরাপত্তা দিল না, চলে গেল। আমাদের কোনো প্রশ্নের উত্তরও দিল না, শুধু ইডির ঘরে 10টা চাপিয়ে দিয়ে চলে গেল। আমরাই দেখেছিলাম মন্ত্রীকে, আমাদেরকে কোনো কথা বলে না। আমরা বলছি আমরা কি বাচ্চা? আমরা সেখানে বলি বলবো আমরা কিছু জানি না? আমরা কি কথা বলতে পারি না? আমাদেরকে কেউ শিখিয়ে দেবে, তারপরে আমরা বলবো। ভরসা রাখতে পারবেন? এরপর দেখি কি হয়। এখন ভরসা এখন ঠিকঠাক বলতে পারছি না, ভরসা রাখতে পারবো কি পারবো না বলতে পারছি না। সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার যারা ঘটিয়েছেন, শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এক ছিলেন ওই শাহজাহান, এক আছেন এই শাহজাহান। ওই শাহজাহান শুনেছিলাম যারা তাজমহল বানিয়েছিল তাদের হাত কেটে, মিস্ত্রিদের হাত কেটে দিয়েছিলেন, বুড়ো আঙুল কেটে দিয়েছিলেন, যাতে আর একটা তাজমহল ওরা না বানাতে পারে। আর এই শাহজাহান দেখুন কি করেছে। এইভাবে নারী নির্যাতন তা ভাবা যায়? এই লেভেলে একটা মাস নারী নির্যাতন ঘটেছে আমাদের স্টেটে, আমাদের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতা থেকে 2 ঘন্টা দূরে। আমরা কি ভাবতে পারি? তারপরে এটা হচ্ছে গভর্নমেন্টের, সরকারের রেসপন্স। আজ প্রায় 50 দিনের উপরে হয়ে গেল, শেখ শাহজাহানের কোনো আত্মাপাত্তা নেই। একটা পুলিশ অ্যারেস্ট করতে পারছে না, একটা স্টেটের পুলিশ। শুধু যে নারী নির্যাতন তা তো নয়, এখানে যখন মানে আমাদের কেন্দ্র যখন এখানে হস্তক্ষেপ করছে, এখানে কিন্তু এনআইএও এসে উপস্থিত হয়েছে এবং এনআইএ এখান থেকে মানব পাচারের মতো একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে এই এরিয়া থেকে মানব পাচার করা হচ্ছে। এবং তার কিছু কিছু আমরা ঝলক দেখতে পেয়েছি যে কিছু কিছু মহিলা তারা ক্যামেরার সামনেও বলেছেন এবং তারা পুলিশের কাছে গিয়েও বারবার রিপোর্ট করেছেন যে তাদের ঘরের মেয়ে, তাদের নিজেদের মেয়েরা তারা কোথায় যেন হারিয়ে গেছে এবং তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সে অনেক বছর আগে, সে 2018, 2019 সালে সে মেয়ে যে হারিয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই মেয়ে হারিয়ে গেল, তাকে কোনোদিন খুঁজেই পাওয়া গেল না। এটা তো স্বাভাবিকভাবেই একটা অঙ্গুলি নির্দেশ করছে যে এখানে মানব পাচার বা নারী পাচার ইত্যাদি চক্র রয়েছে, খুব ভয়ঙ্করভাবে সক্রিয়। এই বিষয়টাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র কিন্তু নারী নির্যাতন নয়। না না, এটা নারী নির্যাতন, মানব প্রচার, নারী প্রচার, জমি দখল, জমিতে জবরদস্তি নোনা জল ঢুকিয়ে। সাপোজ আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে। আপনার জমি, আমি শেখ শাহজাহানের লোক, আমি এসে আপনার জমিতে নোনা জল ঢুকিয়ে দিলাম। যখন একটা জমিতে নোনা জল ঢুকে গেল, ওই জমিতে আর কোনোদিন চাষ হতে পারে না। চাষ না হওয়ার জন্যে এইবার কি হয়েছে, তারপর ওরা কী করেছে জানেন? আমি তো মিডিয়াতেই দেখেছি। ওই নোনা জল ঢুকিয়ে ওইখানে যারা মানে শেখ শাহজাহার হেঞ্চম্যানগুলো, এই উত্তম বা শিবু হাজরা, এদের তো নিচে আরও লোক আছে, এদের তো পুরো একটা মানে আর্মি টাইপের আছে। এদের লোকগুলো ওইখানে চাষ করেছে, মানে আপনার জমি আপনার কাছ থেকে নিয়ে আপনাকেই কিন্তু ওইখানে লেবার বানিয়ে কিন্তু আপনার জমিতে আপনাকে কাজ করাচ্ছে। আর সে টাকা পয়সাও ঠিক অবধি, মানে আপনাকে যে আপনার জমি তো দখল করেই নিল, আপনার জমি ফোকটে নিয়ে নিল, আপনার চাষ চলে গেল, আপনার তো মানে সোর্স অফ ইনকাম চলে গেল। এবার আপনাকে তো 2 বেলা 3 বেলা তো পেটে তো খেতে হবে। আপনাকে বললো চলে আয় আমার, তুই জমিতে চাষের কাজ কর। সে কাজ করেও পয়সা ঠিক করে না দেয়া, মানে কোন লেভেলে ইনজাস্টিস হয়েছে এটা ভাবতে হবে কিন্তু আমাদের। আর কোন রাজ্যের ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনটা কোথায় গেছে। তারপরে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে শাহজাহানকে ডিফেন্ড করলেন, মানে এটাকে মানে কোন ভাষায় যে আমি এর নিন্দা করব, আমার কাছে তো সে ভাষা নেই দিদি। আপনার কাছে থাকলে আপনি আমাকে শব্দ দিন, আমার কাছে কোনো শব্দ নেই। আপনার কাছে প্রশ্ন যে এই কথাগুলো বলছেন যখন মুখ্যমন্ত্রী,
সেটা কতখানি বিরুদ্ধে যেতে পারে তার? কারণ সামনেই হচ্ছে লোকসভা নির্বাচন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপি সরকার, বামফ্রন্ট সকলেই ওত পেতে আছে যে কিভাবে তৃণমূলকে পর্যুদস্ত করা যায়। এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের এই যে এত বড় একটা তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে একটা ঘটনা বা একটা এরিয়া, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কতটুকু সেফ ফিল করতে পারে এই যুদ্ধের আবহে? দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যখন ছোট ছিলাম না, স্কুলে যখন পড়তাম, তখন হাফ ইয়ারলি পরীক্ষা যখন হতো, ফাইনাল পরীক্ষা না, হাফ ইয়ারলি পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা যখন হতো, হাফ ইয়ারলি পরীক্ষার খাতা আমাদের টিচারগুলো ক্লাসে এসে দেখাতেন, সব টিচারগুলো, লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, হিস্ট্রি, জিওগ্রাফি। তা আমরা দেখতাম নিজের খাতা কোনটা আমরা ঠিক লিখলাম, কোন অঙ্কটা ভুল করলাম, কোন এসেটা ঠিক লিখলাম, টোটালটা তো আমরা জানতে পারতামই, কিন্তু প্রত্যেকটা অ্যান্সারে তারপর একটা এসে লিখলাম, একটা নিবন্ধ লিখলাম, 9 মার্কসের ওটা ছিল, ওটাতে আমরা 6 পেলাম বা 7 পেলাম, কতটা পেলাম দেখতে পারতাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা তখন তো দেখুন, ছোটোবেলায় ক্লাস 6-7-এ যারা বাচ্চারা পড়ে তাদের মাথায় কতটাই আর বুদ্ধি হয়। আমরা একটা মজা করতাম কি, পাশের বন্ধুটার বা পেছনের বন্ধুটার কত পেয়েছে তার খাতায় না উঁকি মেরে একটু দেখতাম যে আমার থেকে বেশি পেয়েছে না কম পেয়েছে। তো এইবারে কোনো বন্ধু হাফ ইয়ারলিতে কোনো সাবজেক্টে ফেল করতো, তো সবাই কিন্তু জানতে আমরা পেরে যেতাম যে ও ফেল করেছে, কেন উঁকি মেরে তো সবাই দেখছে সবারটা। কিন্তু যখন পরে মজা করে টিফিন টাইমে ওই বন্ধুকে আমরা বলতাম, তুই তো ফেল করলি জিওগ্রাফিতে, তুই তো হিস্ট্রিতে ফেল করলি, কিরে দেবব্রত তুই তো ইংলিশে ফেল করলি, তখন ওরা মানতে চাইতো না, না না আমি তো করিনি, তুই কি করে জানলি, আমি তো খাতা আমরা কিন্তু দেখে ফেলেছি খাতা, কিন্তু ওরা মানতে চাইতো না। তৃণমূল পার্টির অবস্থা, তৃণমূল কংগ্রেসের অবস্থা না এই মুহূর্তে কিন্তু ঠিক ওরকমই হয়েছে। সারা জগৎ কিন্তু জানতে পেরে গেছে যে সন্দেশখালিতে কি হয়েছে। দিদি বহিরাগত বলুক, দিদি আরএসএসকে গালাগালি করুক, দিদি টিএমসি পার্টির এটাও বলেছে যে 5-7 হাজার টাকা পার মহিলার পেছনে খরচা করে লোক এনেছে, মহিলারা তো যুক্তিতক্ক প্রোগ্রামে নিজের আধার কার্ডও দেখিয়ে দিলেন। যাক না, দিদির তো স্টেটের মহিলা কমিশন তো গেছে, আরেকবার পাঠাক না দিদি, আরেকবার সরকার পাঠাক না। বহিরাগত হলে আধার কার্ড তো দিল্লির হবে তো, তার মানে সন্দেশখালির মহিলার তো আধার কার্ড তো সন্দেশখালিরই আছে। সব থেকে ভুল কাজ এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি করেছে জানেন? যতটা না এই ইনসিডেন্ট যেগুলো হয়েছে সন্দেশখালিতে এত বছর ধরে, যতটা না এই ইনসিডেন্টগুলো সরকারকে ড্যামেজ করছে, তার থেকে বেশি ড্যামেজ করছে যে রেসপন্স দিচ্ছে সরকার আর সরকারের আর টিএমসির পার্টির কিছু নেতা আর কিছু মুখপাত্র। কুণাল বাবুর মতন একটা লোক, যে আমি কুণাল বাবুকে একটা ভালো বক্তার হিসাবে জানি, ওনার কি হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে আমি জানি না, ও সেসব আমি জানি সারদা কেসের ভেতরে ছিলেন, কিন্তু ঠিক আছে, যে জেলে যেতে পারে সে খারাপ ভালো বক্তা হতে পারে না তা তো না। কুণালবাবু একটা ভালো বক্তা হিসাবে একটা ভালো বক্তা। কুণালবাবুর মতন একটা লোক এবিপি আনন্দর মতন একটা বড় চ্যানেলের ডিবেটে প্রোগ্রামে গিয়ে বলছেন, মহিলাদেরকে বলছেন যারা মুখ ঢেকে বসে আছেন সন্দেশখালির মহিলারা, যে মুখ খুলে দেখান, এটা আইনি উনি বলতে পারেন না। দেখুন, মিডিয়ার কাজ কি? মিডিয়ার বেসিক কাজ হচ্ছে প্রশ্ন করা। সরকারের যে নীতি বা যে কাজ বা যদি বা সোসাইটিতে যে ক্রাইম আছে, আমাদের জগতে যা ক্রাইম আছে সেটাকে প্রশ্ন করা, সেটাকে তুলে ধরা। সন্টু পান সেটাই তো করছিলেন, তাই তো? কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় যে আমাদের রাজ্যে আজ কয়েক বছর ধরে এটা কালচার হয়ে গেছে যে সাংবাদিকরা বা যে মিডিয়া হাউসরা ভালো কাজ করছেন, নিরপেক্ষ হয়ে কাজ করছেন, তাদেরকে টার্গেট করা। আপনার হয়তো মনে হবে 2020 সালে লকডাউনের সময়, যখন লকডাউন চলছিল, আরামবাগ টিভির শফিকুল ইসলাম সাহেবকেও এইভাবেই অ্যারেস্ট করা হয়েছিল। উনি প্রায় অনেক দিন ভেতরে ছিলেন, তারপরে জামিন পেয়েছিলেন। আমি খুব খুশি যে সন্টু পান বাড়ি চলে গেছেন কাজকে, ঈশ্বর মঙ্গল করুক। কিন্তু সরকারকে তো এটা বুঝতে হবে যে এইভাবে
মিডিয়ার কণ্ঠটা বন্ধ করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এটা বুঝতে হবে। উনি একজন মহিলা, এই দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমি এক এক সময় ভাবি কি হয়ে গেছে দিদির। আমরা তো দিদি বলে ওনাকে বলতাম। দিদি দিদি কাকে বলি, যে বড় বোনকে তো দিদি বলা হয়। পুরো পুরো বেঙ্গল ওনাকে দিদি বলতো। আজ 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 দিদি কোথায় চলে গেছেন? কি ভাবছেন উনি? উনি দিদি থেকে অটোক্র্যাটিক হয়ে গেলেন কবে? উনি দিদি থেকে পিসি হয়ে গেলেন কবে? হোয়াট ইজ দিস? আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে এটাও দেখলাম, বোধহয় এবিপি আনন্দের যে সুমন দে, ওনার এগেনস্টে কোনো একটা থানায় একটা মামলা রেজিস্টার করা হয়েছে। এসব কি হচ্ছে?